হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, নেহান এবং গুনগুন। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। চলো তবে ভালো থাকতে থাকতে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে ওকে। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা আঁকবো ক্যানভাসে পাখি। আজকে আমরা ক্যানভাসে পাখি আঁকবো। পাখি? হ্যাঁ, একটা রঙিন পাখি আঁকবো, যেই পাখির গায়ে অনেক রং। কেমন? এই যে ক্যানভাসটা আছে, এই ক্যানভাসটার মধ্যে আমরা আগে একটু সাদা রং করে নিয়েছি। সাদা রং করে নিলে যেটা হয়, ক্যানভাসের উপরে পরবর্তীতে আমরা যখন রং দিব তখন এটা রংটা করতে অনেক আরাম হয়। এই কারণে আমরা আগে সাদা রং করে নিয়েছি। এবারে জাস্ট একটা পাখি, একদম গুলুগুলু টাইপের একটা পাখি আঁকবো, এরকম একটা পাতার মতো। আমরা খুব হালকা করে এঁকে নিচ্ছি। দর্শকরা হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমরা যখন রং দিব তখন এটা পরিষ্কার বোঝা যাবে। পুরো ক্যানভাস জুড়ে এরকম বড় একটা পাখি আমরা এঁকে নেব। এরপরে আমরা কালার করব। কালার করলে তো অনেক সুন্দর দেখা যাবে। হ্যাঁ। আমরা এখানে বাদামি, কালো, সাদা, কমলা, হলুদ, সবুজের গাঢ় রং যেটা সেটা এবং নীল নিয়েছি। সাথে আমাদের আরেকটা রং লাগবে, লাল। আমরা এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আমরা একটু লাল রঙও নিয়ে নিলাম। আমরা খুব রঙিন একটা পাখি আঁকবো এবং খুব বেশি করে কালার ব্যবহার করবো। এখানে আমরা পেইন্টিং স্টাইলে করব, ওয়াটার কালার স্টাইলে না। কেমন? আমরা প্রথমে হালকা রং যেগুলো আছে একটু বেশি বেশি করে রং নিতে হবে। এরকম করে বেশি বেশি করে রং দিয়ে দিব। এটার সাথেই মিলিয়ে আমরা কমলা রংটা দিয়ে দিব। এটা কি তুমি রঙিন পাখি আঁকছো? হ্যাঁ, এরকম করে ব্রাশে স্ট্রোক দিব যেন এটা লোমের মতো মনে হয়। কেমন? আপু জানো, একদিন আমাদের বাসায় মানে 3-4টা কালার মিক্স করা একটা পাখি আমাদের বারান্দায় এসে বসেছিল। তাই? আপু জানো, আমার বাসায় একটি টিয়া পাখিও এসেছিল। আচ্ছা, এরপরে আমরা একটু স্কাই কালারটা নিয়ে নিব। আমরা কিন্তু অনেক রং ব্যবহার করছি, খেয়াল করেছো? যেন পাখিটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমরা সাদা দিয়ে নিচ্ছি। আবার এই জায়গাগুলোতে ব্রাশটা একটু পরিষ্কার করে নিয়ে আমরা নিচে একদম সাদা দিয়ে নিব। একটু একটু সাদার ভেতরে লাল আসবে, একটু হলুদ আসবে। এখনই তো কত সুন্দর লাগছে, পুরো রং হয়ে যাবে, কত সুন্দর লাগবে। এই জায়গাগুলোতে বেশি করে সাদা দিয়ে নিব। আর লেজের অংশটাতে আমরা কালো দিয়ে নিব। কালো অনেক সাবধানে করতে হবে। হ্যাঁ, আমরা চাইলে কালোর সাথে একটু নীল মিশিয়ে নিতে পারি, তখন কালোটা দেখতে আরো সুন্দর লাগবে। এখান থেকে একটু চিকন চিকন করে দিয়ে নিব, আমাদের যেন পাখির লোমের ক্যারেক্টারটা বোঝা যায়। কেমন? আচ্ছা আপু, এই পাখির লেজ এত ছোট কেন? এটা পাখিটাও অনেক ছোট। ও, আমি দেখেছি পাখিটা। এরপরে আমরা বাদামিটা নিয়ে নিব। তুমি কি ওর পায়ের রংটা করছো? হ্যাঁ, একটু কালো নিয়ে নিব। এবারে আমরা কালো নিয়ে নিব। কালো দিয়েই আমরা ঠোঁটটা দিব। সামান্য বাদামি মিশিয়ে নিব অথবা লাল মিশিয়ে নিব। মিশিয়ে আমরা ঠোঁটটা এঁকে নিব। আপু, এই পাখির চোখ কোথায়? হ্যাঁ, চোখ দিব। আমরা এখানে হলুদের সাথে একটু সাদা এবং কালো মিশিয়ে একটা ব্রাউন টাইপের কালার বানিয়ে নিলাম। এটা আমরা মাথার কাছে দিয়ে নিব, এই নিচের অংশে দিয়ে নিব। আপু জানো, আমার বাসায় একটা অনেক কথা বলা একটা টিয়া পাখি আছে। তাই?
এবারে আমরা কালো নিয়ে নিচ্ছি। কালো নিয়ে এগুলো কি দিলাম? লোম। ডানার অংশটা। ডানার লোমটা কি রিয়েল লাগছে পুরা। আপু আমি কি একটি কবিতা বলতে পারি? হ্যাঁ অবশ্যই। পাখির মতো, লিখেছেন আল মাহমুদ। আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে, নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। বাহ কি দারুণ। আসলে আমাদের সবারই কিন্তু একটু পাখি হতে ইচ্ছা করে, তাই না? হ্যাঁ আপু, আমার তো পাখি হয়ে সব জায়গায় উঠতে ইচ্ছা করে। হ্যাঁ আপু, আমারও পাখি হয় আমি চাই পুরো পৃথিবী ঘুরবো। তাই এবারে আমরা এই রংটাকে পাতলা করে গুলিয়ে নিব। পাতলা করে গুলিয়ে নিয়ে চারপাশে রং করে দিতে হবে। হুম, এটা কি ব্যাকগ্রাউন্ডের জঙ্গলের? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি আমরা। আমরা সাদা নিয়ে নিলাম। আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ধূসর রং দিয়ে নিচ্ছি। এটা কি জঙ্গল? জঙ্গল। আপু পাখিটি কোথায় বসে আছে? পাখিটি একটা ডালে বসতে পারে, একটা চালে বসতে পারে। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি আকাশের মতো। আমরা চাইলে নিচে একটা ডালও দিতে পারি, কিন্তু এখানে আমরা ডাল দিচ্ছি না। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যখন শেষ হয়ে যাবে, ওয়াও কত সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর। এরপরে আমরা কি করব, একটা চিকন তুলি নিব। চিকন তুলি নিয়ে এটাতে কালো আর লাল মিশিয়ে খয়েরির মতো করব, করে একটু ডাল দিয়ে হবে। এরকম করে একটু ডাল দিয়ে দিব। আপু তোমার আঁকাটি কিন্তু অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ এই তো আমাদের ক্যানভাসে রঙিন পাখি আঁকা হয়ে গেল। ওয়াও আপু অনেক সুন্দর হয়েছে। এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ এই পাখিটা কিন্তু খুব দ্রুত আঁকা যায়। তোমার হাতের কাছে যদি অনেক রং থাকে, খুব দ্রুত এই পাখিটা এঁকে ফেলা যায়। চলো আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো রঙিন পাখি আঁকা। ওকে আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে ক্যানভাসে রঙিন পাখি এঁকে নিলাম। ফ্রেন্ডস, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে ব্যাঙ। আমরা আজকে কাগজ দিয়ে ব্যাঙ তৈরি করব। তো ব্যাঙ বেশি থাকে কোথায় বলো তো? পানিতে এবং স্থলে, দুই জায়গাতেই কিন্তু ব্যাঙ থাকে। তবে পানিতে শাপলা পাতা, পদ্ম পাতায় কিন্তু ব্যাঙ অনেক বেশি লাফালাফি করে, তাই না? আমরা আজকে সেরকম শাপলা পাতা বা পদ্ম পাতার উপরে ব্যাঙ তৈরি করব। সেটার জন্য আমাদের লাগবে গাঢ় সবুজ কাগজ, হালকা সবুজ কাগজ, লাগবে লাল কাগজ এবং কালো চোখের জন্য লাগবে সাদা কালো। আমরা শুরুতে একটু ফিতার মতো করে কাগজ কেটে নিব। এটার ভেতরে আমরা ব্যাঙের মুখ যেরকম হয় আমরা এরকম একটা গোল কেটে নিব, আর দুইটা ছোট ছোট গোল কেটে নিব চোখের জন্য। আর আমাদের লাগবে পা। এরকম করে আমরা চারটা পা কেটে নিব। এই ড্রয়িংগুলো আমরা দেখে নিচ্ছি, এবার এই ড্রয়িং অনুযায়ী আমরা জাস্ট কেটে নিব। আমাদের কিন্তু গোল অংশটা কাটা হয়ে গেছে, দুইটা ছোট গোল কাটা হয়ে গেছে, চারটা পা কাটা হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই গোলের ভেতরে আমরা চোখের অংশটা কেটে নিব। আমরা যে কোনো সাদা কাগজ নিয়ে নিব, কাগজটাকে ডাবল ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে আমরা এটার ভেতরে গোল কেটে নিব। যে কোনো কিছু দিয়ে আমরা গোল করে নিতে পারি। এটা কি চোখের অংশ? চোখের অংশ।
আপু এটাতে কি আমরা গুগলি আইজও ইউজ করতে পারবো? না, গুগলি আইস ইউজ করা যায়, কিন্তু এত বড় গুগলি আইস তো আসলে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমরা কাগজ দিয়ে কেটে নিলাম। চাইলে আমরা গুগলি আইসও ব্যবহার করতে পারি। আমরা আগে চোখের অংশটা আটকে নিব। এখানে আমরা চোখটাকে আটকে নিচ্ছি। এরপরে এটার মাঝে আমরা একটু এঁকে নিব কালো দিয়ে। আপু আমি জানো গ্রামের বাড়ি গিয়ে অনেকগুলো ব্যাঙ দেখেছি। এখানে আমরা একটা শাপলা অথবা পদ্ম, যেটা আমাদের ইচ্ছা আমরা এঁকে নিতে পারি। এটা এঁকে আমরা কেটে নিব। আর সাথে আমরা ডাবল করে নিয়েছি কাগজটা, এক পার্ট করে। আমাদের শাপলা একটাই লাগবে, কিন্তু আমাদের দুইটা এরকম গোল লাগবে গালের মধ্যে দেওয়ার জন্য। মানে আমরা একটা কিউট ব্যাঙ তৈরি করব, ব্যাঙের কার্টুন ক্যারেক্টার, সেটার জন্য আমাদের এরকম দুইটা গোল লাগবে, যেন ব্যাঙটাকে অনেক কিউট লাগে। এই যে আমাদের দুটো গোল কাটা হয়ে গেল, আমাদের শাপলাটা কাটা হয়ে গেল। এবারে এরকম একটা সবুজ কাগজের ভেতরে আমাদের পাতার মতো করে এঁকে নিতে হবে। আমরা একটু দেখিয়ে দিই। ব্যাঙ তো পাতার মধ্যেই বসে থাকে। এরকম করে আমরা আগে এই ব্যাকগ্রাউন্ডটা কেটে নিব। এভাবে কাটার পরে এটার ভেতরে আমরা একটু ড্রয়িং করে নিব। এইভাবে আমাদের পাতার ক্যারেক্টারটা ফুটিয়ে তুলতে হবে। এবারে আমরা যেটা করব, এই যে ফিতাটা আছে, এরকম আমাদের একটা ফিতা আমরা কেটেছি, আমাদের দুটো ফিতা লাগবে এরকম। এই আমাদের দুটো ফিতা কাটা হয়ে গেল। এবারে আমরা এই ফিতাটাকে, আমরা ছোটবেলায় সাপ তৈরি করতাম যেভাবে, সেভাবে করে আগে এটা একটু মাথাটা আটকে নিব। মাথাটা আটকে নেওয়ার পরে একবার এই আরেকবার এই বেনির মতো এইভাবে করে খানিকটা বটে নিব। এটা তো পুরো স্কোয়ারই হয়ে গেল। হ্যাঁ নেহান, বলো তো ব্যাঙ ইংলিশ কি? ফ্রগ। হ্যাঁ, অনেক সুন্দর। কি ব্যাঙ লাফ দেওয়ার জন্য? হ্যাঁ। এবারে আমরা মাথাটা আগে সেট করে নিব। এই মাথার সাথে আমরা দুটো চোখ সেট করে নিব। আপু এই গ্লুটা কিন্তু অনেক সাবধানে করতে হবে। হ্যাঁ, এই গ্লুটা খুব ডেঞ্জারাস, আর এগুলো অনেক গরমও হয়। এজন্য আমি কারোর সাহায্য ছাড়া কখনো এই গ্লু ধরি না। আমিও। কি দিচ্ছি? মুখ। এবারে এই জায়গাতে ছোট্ট করে আমরা এই দুইটা গাল দিয়ে দিই। গালে কি ব্লাশন দেয়া? না, যখন হাসে তখন ওর একটা টোল পড়ে না, ওর তখন পিঙ্ক কালার টোল পড়ে। এবারে এটাকে আমরা এইখানে সেট করব, তবে এটাকে এইভাবে সেট করতে হবে। কেমন? আমরা চাইলে এইভাবেও করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই জায়গায় একটা চিকন একটা ফিতার মতো তৈরি করে নিতে হবে। এরকম গোল করে এইখানে এটাকে বসিয়ে দিব, যেন ব্যাঙটা সোজা হয়ে থাকে। আর এটার সাথে আমরা ব্যাঙের মাথাটা আমরা এটার সাথে আটকে দিব। আপু ব্যাঙটা তো অনেক সুন্দর হচ্ছে। হ্যাঁ, এই ব্যাঙটাকে আমরা এই জায়গায় সেট করে দিব, পাতার সাথে। ওয়াও, এটা তো মনে হচ্ছে লাফাবে। এবারে আমরা ব্যাঙের পা আর হাত, মানে ব্যাঙের তো 4টা পা থাকে, সামনের দুটোকে হাতের মতো মনে হয় আর পিছনের গুলোকে পায়ের মতো মনে হয়। হ্যাঁ, এটা তো আমি বাসায় গিয়ে বানাবো। এবারে এই নিচের পা দুটো আমরা দিয়ে নিব। এবারে আমরা ফুলটা দিয়ে দিব।
আমরা যদি চাই এখানে কিছু ডটও দিয়ে দিতে পারি সাদা, যেমন আমরা যদি পাঞ্চিং মেশিন দিয়ে কিছু সাদা ডট কেটে নেই, কিছু সাদা ডট যদি আমরা কেটে নেই, এটা মনে হবে যে পানির ফোঁটা থাকে না, হ্যাঁ সেটা মনে হবে। আপু এটা কি ঘরে সাজানো যায়? হ্যাঁ, তুমি তোমার পড়ার টেবিলে সাজিয়ে রাখতে পারবে, বন্ধুকে তৈরি করে গিফট দিতে পারবে। কিন্তু আপু এটা রাখার জন্য তো অনেক বড় জায়গা লাগবে। কই, এটা তো খুব বেশি বড় না। না, পাতাটার জন্য তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, সাদা ডটগুলো দেয়াতে এটা অনেক বেশি হাইলাইট হচ্ছে, তাই না? হ্যাঁ। এবারে এই ব্যাংকটার সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে, দেখো, ওয়াও, এটা তো লাফাচ্ছে। হ্যাঁ, লাফাচ্ছে। এবং হাত দিয়ে যে শুধু তুমি নাড়ালে লাফাচ্ছে এটা কিন্তু না, এটা যখন বাতাস লাগবে তখনও কিন্তু এটা নড়বে। এই তো আমাদের কাগজ দিয়ে ব্যাংক তৈরি হয়ে গেল। আপু এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এবং অনেক কিউট হয়েছে। হ্যাঁ, দেখো এটা কি সুন্দর নড়ছে। আবার যখন এটা হাত দিয়ে আমরা নাড়াবো না, কিন্তু বাতাসেও কিন্তু এটা নড়ে। পর্যন্ত ফেলে দিলেও নড়ে। হ্যাঁ, এই যে দেখো। ওয়াও, চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের কাগজের ব্যাংক। ওকে আপু। বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে কাগজ দিয়ে ব্যাংক তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজকে আমরা জানবো আমাদের দেশের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতির অংশ লোকবাদ্যযন্ত্র সম্পর্কে। আচ্ছা, তোমরা কি লোকবাদ্যযন্ত্র চেনো? হ্যাঁ। কি কি বলো তো? একতারা, দোতারা, মন্দিরা। হ্যাঁ, আমাদের দেশে আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক লোকবাদ্যযন্ত্র। চলো আমরা লোকবাদ্যযন্ত্র সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসি। ওকে আপু। বাংলাদেশের লোকজ সংস্কৃতি অতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। এই সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো লোকবাদ্যযন্ত্র। আমাদের গ্রামীণ সমাজে সঙ্গীত ও বিনোদনের যে দীর্ঘ ইতিহাস, তার সঙ্গে লোকবাদ্যযন্ত্র ওতপ্রোতভাবে জড়িত। যুগ যুগ ধরে এ বাদ্যযন্ত্র শুধু গানের সঙ্গেই নয়, ধর্মীয় আচার, উৎসব, অনুষ্ঠান, মেলা ও সামাজিক মিলন মেলার অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। লোকবাদ্যযন্ত্র বলতে সাধারণত সেই সব বাদ্যযন্ত্রকে বোঝানো হয় যেগুলো স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ দিয়ে হাতে তৈরি হয় এবং লোকসঙ্গীত বা লোকনৃত্যে ব্যবহৃত হয়। এর সুর সহজ, মধুর ও মানুষের আবেগের সঙ্গে মিশে যায়। কাঠ, মাটি, বাঁশ, ধাতু ও পশুর চামড়া দিয়ে তৈরি হওয়ায় লোকবাদ্যযন্ত্র প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। লোকবাদ্যযন্ত্রের উৎপত্তি বহু প্রাচীন। ধ্বনির মাধ্যমে মানুষের অনুভূতি প্রকাশের যে প্রাচীনতম প্রচেষ্টা, সেখান থেকেই বাদ্যযন্ত্রের জন্ম। প্রাচীন বাংলার কৃষক, রাখাল, জেলে কিংবা বাউলরা জীবনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা প্রকাশ করতেন গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে। খোলা আকাশের নিচে কিংবা ক্ষেতের ধারে বাঁশির সুর, গ্রামীণ আড্ডায় ঢোলের তালে গান, এসবই আমাদের লোকবাদ্যযন্ত্রের প্রাথমিক রূপ। বাংলাদেশে প্রচলিত লোকবাদ্যযন্ত্রকে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়। ১. তালবাদ্য, ঢোল, ঢাক, খোল, করতাল, কাশি ইত্যাদি। এ বাদ্যযন্ত্র তাল তৈরি করে গান ও নৃত্যকে প্রাণবন্ত করে তোলে। ২.
তার বাদ্য একতারা, দোতারা, সারেঙ্গি, বেহালা। এ বাদ্যযন্ত্রে তার টেনে সুর সৃষ্টি করা হয়। বাউল ফকিরদের প্রিয় বাদ্যযন্ত্র হলো একতারা। 3 বায়ুবাদ্য বাঁশি, শিঙ্গা, শিঙ্গা বাজা, নল ইত্যাদি। এতে ফু দিয়ে সুর তোলা হয়। রাখালরা একসময় মাঠে বসে বাঁশি বাজাতেন। 4 আঘাতবাদ্য মৃদঙ্গ, ঢোলক ইত্যাদি। হাতে বা কাঠি দিয়ে আঘাত করে বাজানো হয়। বিশেষত কীর্তন ও নৃত্যে এদের ব্যবহার বিশেষভাবে দেখা যায়। বাংলার সামাজিক ও ধর্মীয় জীবনে লোকবাদ্যযন্ত্র অপরিহার্য ছিল। পূজা পার্বণে ঢোল ও ঢাক বাজানো হতো। বাউল ও ফকিররা একতারা হাতে গান গেয়ে মানুষকে ভাবজগতে ভাসাতেন। বৈষ্ণব কীর্তনে খোল ও করতালের তালে গাওয়া গান শ্রোতাদের মুগ্ধ করত। যাত্রাপালা, পালা গান, কবি গান, মঙ্গল গান এসব আয়োজন লোকবাদ্যযন্ত্র ছাড়া কল্পনা করা যেত না। গ্রামীণ মেলায় ঢোল ও বাঁশির সুর মেলা প্রাঙ্গণকে উৎসব মুখর করে তুলত। এভাবে লোকবাদ্যযন্ত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষকে একত্র করেছে, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত করেছে। লোকবাদ্যযন্ত্রের অন্যতম সৌন্দর্য হলো এর প্রাকৃতিক সুর। আধুনিক বাদ্যযন্ত্রের কৃত্রিমতার বিপরীতে লোকবাদ্যযন্ত্রের সুর মানুষের অন্তরের গভীর অনুভূতিকে ছুঁয়ে যায়। একতারা বা দোতারার টান, বাঁশির মধুর সুর, ঢোলের প্রাণবন্ত তালে মানুষ আনন্দিত, আবেগ আপ্লুত হয়। এ বাদ্যযন্ত্রের মাধ্যমে বাংলার মাটির গন্ধ, প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আবেগ ফুটে ওঠে। লোকবাদ্যযন্ত্র শুধু সংস্কৃতি নয়, অর্থনীতিতেও অবদান রাখে। এই বাদ্যযন্ত্র তৈরির সঙ্গে যুক্ত অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। গ্রামীণ বাজারে এমনকি শহরের সাংস্কৃতিক বাজারেও লোকবাদ্যযন্ত্রের বিক্রি হয়। আজকাল দেশীয় বাদ্যযন্ত্র বিদেশেও রপ্তানি হচ্ছে, ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখছে। দুঃখজনক হলেও সত্য, আধুনিক যুগে লোকবাদ্যযন্ত্র ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আধুনিক বাদ্যযন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র এবং রেকর্ডেড মিউজিকের কারণে এর ব্যবহার কমে গেছে। অনেক তরুণ তরুণী লোকবাদ্যযন্ত্রের নামও জানে না। বাদ্যযন্ত্র তৈরির কারিগররা আর্থিক কষ্টে পড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন, ফলে এ শিল্প টিকে থাকার সংকটে পড়েছে। লোকবাদ্যযন্ত্রকে টিকিয়ে রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে লোকবাদ্যযন্ত্র শেখানো উচিত। টেলিভিশন, রেডিও ও মঞ্চে লোকবাদ্যযন্ত্রের ব্যবহার বাড়াতে হবে। কারিগরদের প্রশিক্ষণ ও অর্থনৈতিক সহায়তা দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে লোকবাদ্যযন্ত্রের প্রচার করতে হবে। নতুন প্রজন্মকে লোকবাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী করে তুলতে হবে। সব মিলিয়ে বলা যায়, লোকবাদ্যযন্ত্র আমাদের লোকজ ঐতিহ্যের অপরিহার্য অংশ। এগুলো শুধু বাদ্যযন্ত্র নয়, বরং আমাদের সংস্কৃতি, ইতিহাস ও শিকড়ের প্রতীক। লোকবাদ্যযন্ত্রে ধ্বনিত হয় বাংলার মাটি, মানুষের দুঃখ, সুখ আর প্রাণের আবেগ। তাই আমাদের উচিত লোকবাদ্যযন্ত্রকে ভালোবাসা, সংরক্ষণ ও বিশ্বমঞ্চে পরিচিত করা। তবেই বাংলার লোকবাদ্যযন্ত্রের মধুর সুর চিরকাল বাংলার মানুষের প্রাণে ও ইতিহাসে বেঁচে থাকবে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।